আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এসএসসি সাধারণ গণিতের সেট ও ফাংশনের অধ্যায় 2.2-তে তোমাদের সবাইকে স্বাগতম। তো অধ্যায় 2.2-তে আমাদের ফাংশন এবং অন্যয় দুইটা জিনিস সম্পর্কে মেইনলি আলোচনা করা আছে এবং এই রিলেটেড অনেক ম্যাথ আছে এখানে। আর তোমাদের যে কোনো পরীক্ষাতে মূলত এখান থেকেই বেশিরভাগ প্রশ্ন হয়ে থাকে। তো এখান থেকে আমি বেশ কিছু ম্যাথ তোমাদের করিয়ে দেবো। এখানে মূলত থিওরিটিক্যাল আলোচনা যদি করতে চাই সেক্ষেত্রে অনেক কিছুই করা যায়, তবে তোমাদের বই এসব নেই। যেমন ধরো যদি ফাংশনের কথা বলি তাহলে ফাংশনের লেকচারই হবে হয়তো 1 ঘন্টার উপরে বা আরও বেশি সময় লাগতে পারে। যে ফাংশন ব্যাপারটা যদি একেবারে ডিপলি কেউ বুঝতে চায় সেক্ষেত্রে অনেক সময় লাগবে। ফাংশন অনেক খুঁটিনাটি বিষয় আছে। তো সাধারণভাবে বলা যায় যে একটা সেটের যেই উপাদান, ধরো যদি মনে করি যে এ সেটের উপাদানগুলিকে আমি এক্স দ্বারা ডিনোট করলাম এবং বি সেটের উপাদানগুলিকে আমি ওয়াই দ্বারা ডিনোট করলাম, তাহলে এই যে ওয়াইয়ের সাথে এক্সের যে একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে মূলত ফাংশন বলা হয়। আর যদি আরেকটু সহজভাবে বোঝাতে চাই সেক্ষেত্রে বাস্তব জীবনে যেসব ঘটনা ঘটতে পারে তাদেরকে বলা হয় ফাংশন। অর্থাৎ যেসব ঘটনা সত্যি তাদের বলা হয় ফাংশন এবং যেসব ঘটনা মিথ্যা তাদের ফাংশন বলা হয় না। যেমন আমি একটু ছোট করে উদাহরণ দিচ্ছি 2 মিনিটে, জাস্ট কয়েকটা এক্সাম্পল দেখাবো ফাংশনের। এরপরে আমরা মেইনলি অঙ্কে ঢুকে যাব। এখানে আমাদের টার্গেটটা হচ্ছে মূলত অঙ্ক করা। আচ্ছা, তো ফাংশন বোঝাতে গিয়ে একটা এক্সাম্পল নিয়ে কাজ করি। ধরো এই একটা সেট, দুটো সেট আমি লিখলাম। এখন ধরো এটা হচ্ছে আমাদের, ধরো বললাম যে সন্তানের সেট, সন্তান, এবং এটা হচ্ছে মায়ের সেট, মা। তো সন্তানদের নাম আমি ধরো দিলাম এক্স ওয়াই জেড নামক সন্তান। ওকে, সন্তানদের নাম দিলাম এক্স ওয়াই জেড এবং মায়েদের নাম দিলাম ধরো আমি এ বি সি। তো এখন আমি যদি বলি যে এ নামক যে মা, তার সন্তানের নাম এক্স, বি মায়ের সন্তান ওয়াই এবং সি মায়ের সন্তান হচ্ছে জেড। তো এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ঘটনা, তাই না? যে 3জন মা থেকে 3জন সন্তান আসতেই পারে। এখন মনে করো এমনও কিন্তু হতে পারে যে এ নামে কোনো মা নেই, এখানে নেই, কিন্তু বি নামে যে মা এখানে আছে তার সন্তান এক্স এবং ওয়াই দুইজনই, তার সন্তানকে এক্স এবং ওয়াই দুইজনই হচ্ছে তার সন্তান। ওকে, তাহলে দেখো যে বি নামক যে মা, তার সন্তান এক্স এবং ওয়াই, এটাও কিন্তু খুবই স্বাভাবিক একটা ঘটনা, তাই না? একজন মায়ের 2টা সন্তান থাকতেই পারে। কিন্তু ধরো ঘটনা যদি এমন হয় যে এই যে এখানে ওয়াই নামক যে সন্তান, সে ধরো কোনো মা থেকে আসেনি। এটা কি পসিবল কিনা? এটা কিন্তু পসিবল না, কারণ এমন একজন সন্তান আছে যে কোনো মা থেকে জন্মগ্রহণ করেনি। এটা কি সম্ভব? এটা কিন্তু কখনোই সম্ভব না। আবার ধরো আরেকটা ঘটনা এখানে অসম্ভব হতে পারে। কোনটা? সেটা আমি একটু অন্য কালার পেন ইউজ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। যে সেটা হচ্ছে যে ধরো যে এই বি নামক মা, সে দাবি করছে যে সে হচ্ছে জেডের মা, এবং সি নামে যে মা, সেও দাবি করছে সে জেডের মা। তাহলে বলে একটা সন্তানের 2টা মা, এটা কি কখনো সম্ভব? এটাও কিন্তু কখনো সম্ভব না। তাহলে দেখো কোন কোন ক্ষেত্রে বাস্তব কেস সম্ভব হচ্ছে না। যেখানে মা নেই কিন্তু একটা সন্তান আছে যার কোনো মা নেই, সেটা একটা অসম্ভব কেস। আবার যেখানে 2টা মা আছে কিন্তু তাদের সন্তান একজন, এটাও একটা অসম্ভব কেস, তাই না? তাহলে এটার সাথে এবার আমরা একটা ফাংশনকে মেলানোর চেষ্টা করি। দেখো এটা এক্স এক্সিস, ওয়াই এক্সিস, এবং এটা মনে করো একটা বৃত্ত বা উপবৃত্ত। এটা মূলত উপবৃত্ত। এখন ধরো এইখানে এক্সের একটা মান আছে, তো এক্সের মান কত? মনে করো 1,
টু, এক্সের মান কত এখানে টু। তো দেখো এই এক্সের সাপেক্ষে আমরা কিন্তু ওয়াইয়ের মান দুইটা পাচ্ছি, একটা মান হচ্ছে উপর দিকে এই পয়েন্টটা একটা ওয়াইয়ের মান, একটা মান হচ্ছে নিচের দিকে এই পয়েন্টটা একটা ওয়াইয়ের মান। তাহলে দেখো একটা এক্স তার সাপেক্ষে কিন্তু আমি ওয়াই পাচ্ছি কয়টা, দুইটা। অর্থাৎ ব্যাপারটা এমন যে একটা সন্তান তার সাপেক্ষে মা পাওয়া গেছে কয়টা, দুইটা। তার মানে সন্তানের সেটটাকে আমি এক্স এবং মায়ের সেটটাকে ওয়াই ধরতে পারি। তাহলে দেখো একটা সন্তানের যেমন দুইটা মা থাকে পসিবল না, তেমনি একটা এক্সের সাপেক্ষে দুইটা ওয়াই থাকা কখনোই পসিবল না। এই ধরনের ঘটনাকে আমরা ফাংশন বলবো না। কিন্তু দেখো একজন মায়ের দুইজন সন্তান থাকা সম্ভব। এই যে বি নামক যে মা বলেছিলাম যে তার সন্তান এক্স, তার সন্তান ওয়াই, দুইজনই তার সন্তান, তাই না? তার মানে দেখো একটা ওয়াইয়ের জন্য কিন্তু দুইটা এক্স থাকা খুবই পসিবল। এটা কিন্তু একেবারেই স্বাভাবিক ঘটনা, তাই না? তাহলে দেখো এটা আমরা ফাংশনে অ্যাপ্লাই করতে পারি। যে ধরো ওয়াই সমান সমান এক্স স্কোয়ার একটা ফাংশন আমি লিখলাম, তাই না? তো এই যে এই লজিক অনুযায়ী কি, যে একটা ওয়াইয়ের জন্য দুইটা এক্স পসিবল, অর্থাৎ দুইটা এক্সের জন্য একটা ওয়াই পাওয়া যায়, দুইটা ভিন্ন ভিন্ন এক্সের জন্য একটা সেম ওয়াই পাওয়া যায়, তাই না? তাহলে দেখো আমি এখানে দুইটা ভিন্ন ভিন্ন এক্স নেই, এক্স সমান সমান -1 নিলাম, এক্স সমান সমান +1 নিলাম, ঠিক আছে? তাহলে এবার এখানে ওয়াইয়ের মান বের করি। দেখো ওয়াইয়ের মান সমান সমান -1 এর স্কোয়ার সমান সমান 1। এক্ষেত্রে ওয়াইয়ের মান +1 এর স্কোয়ার, সেটাও কত, 1। তাহলে দেখো তো আমি এক্স এর মান ভিন্ন ভিন্ন নিয়েছিলাম, তাই না? যে একটা -1 একটা +1, বাট আমি ওয়াইয়ের মান দুই ক্ষেত্রে 1 পেয়েছি। তার মানে দেখো ভিন্ন ভিন্ন সন্তান কিন্তু মা তাদের একজন, এই যে ভিন্ন ভিন্ন এক্স কিন্তু ওয়াই তাদের কয়জন, একজন। তাহলে এইসব ক্ষেত্রে কিন্তু ফাংশন সম্ভব। ওকে, তো এটা ছিল মূলত ফাংশনের একটা জেনারেল আইডিয়া। তো এছাড়া আরও অনেক ধরনের ফাংশন আছে যেগুলো সম্পর্কে তোমাদের বইয়ে কিছুই নেই। ইভেন তোমাদের বই ফাংশন সম্পর্কে তেমন কিছুই নেই, জাস্ট কিছু এক্স ওয়াইয়ের ফাংশন দিয়ে কিছু মেথড করা আছে। তো আমরা এখন সরাসরি অঙ্কে চলে যাব। তো আমরা দেখো শুরুতে একটা ফাংশনের অঙ্ক নিয়েছি, যে এফ অফ ওয়াই, অর্থাৎ ফাংশন অফ ওয়াই। ওকে, আরেকটা টপিক একটু ছোট করে একটু দেখিয়ে দিই এখানে এই অঙ্কের মাঝেই, যে আমরা স্বাধীন চলক এবং অধীন চলক বলতে কি বুঝি। যে ধরো ওয়াই ইকুয়ালস এফ অফ এক্স। আচ্ছা, এটা কিন্তু এই অঙ্ক রিলেটেড কিছু না। ওকে, এটা হচ্ছে বাইরের একটা টপিক। ওয়াই সমান এফ অফ এক্স, এখানে এই এক্সকে বলা হয় স্বাধীন চলক, স্বাধীন চলক, এবং এই ওয়াইকে বলা হয় অধীন চলক। তো কেন স্বাধীন চলক আর কেন অধীন চলক, কেনই বা তাদের এমন নামকরণ? দেখো এখানে ওয়াইটা হচ্ছে এক্সের একটা ফাংশন, মানে ওয়াই সমান ফাংশন অফ এক্স, এটাকে আমরা সংক্ষেপে এফ অফ এক্স লিখি, ফাংশন অফ এক্স। তার মানে এক্সের একটা ফাংশন হচ্ছে ওয়াই, তাই না? তার মানে বলো তো ওয়াই কার উপর ডিপেন্ডেন্ট? অবশ্যই এক্সের উপর ডিপেন্ডেন্ট। যেমন আমি যদি ওয়াই সমান x+2 আকারে একটা ফাংশনকে লিখি, ওয়াই সমান এফ অফ এক্স সমান x+2, এটা যদি লিখি, তাহলে দেখো এক্সের মান যদি আমি 1 ধরি, সেক্ষেত্রে ওয়াইয়ের মান কিন্তু তুমি নিজের ইচ্ছা মতো ধরতে পারবে না। এক্সের মান এখানে 1 বসালে 1 আর 2 কত হয়, 3। তো ওয়াইয়ের মান 3 হতে হবে। তার মানে দেখো এক্সের মান আমি ইচ্ছা মতো নির্বাচন করতে পারি, বাট ওয়াইয়ের মানকে আমি ইচ্ছা মতো নির্বাচন করতে পারছি না। ওয়াইয়ের মান কীভাবে আসছে? ওয়াইয়ের মান আসছে এইভাবে যে ওয়াইটা ওই এক্সের উপর ডিপেন্ড করে ওয়াই একটা মান আসে, তাই না? হ্যাঁ, তো এই কারণে এক্সকে স্বাধীন চলক এবং ওয়াইকে অধীন চলক বলা হয়। তো চলো এবার আমরা আমাদের ম্যাথে ফিরে যাই। তো ম্যাথটা ছিল এফ অফ ওয়াই সমান একটা ফাংশন দেওয়া আছে, এত হলে দেখাও যে এফ অফ 1/y সমান এফ অফ 1 - ওয়াই। ওকে, তো এই ধরনের অঙ্ক করার জেনারেল ফর্মুলাটা কি, যে আমার যে মূল ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে এফ অফ ওয়াই। তাই দেখো প্রত্যেকটা জায়গাতে ওয়াই আছে, তাই না? ওয়াই আছে। আচ্ছা, এখন আমাদের বলছে এফ অফ 1/y বের করতে। তার মানে যেই যেই জায়গাতে ওয়াই আছে সেই জায়গাতে আমরা 1/y জাস্ট রিপ্লেস করে দিব। জাস্ট এই 1/y গিয়ে ওকে রিপ্লেস করবে, ওকে রিপ্লেস করবে, ওকে ওকে, অর্থাৎ যত জায়গায় ওয়াই আছে সবাইকে রিপ্লেস করবে। ওকে, তাহলে আমরা দেখি যে গিভেন দেওয়া আছে এফ অফ
ওয়াই ইজ ইকুয়ালস ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড, তো দেখো লেফট হ্যান্ড সাইডটা কী ছিল? লেফট হ্যান্ড সাইড ছিল এফ অফ 1/y, এটার মান বের করা। তো এটার মান বের করি, এফ অফ 1/y। তাহলে এটা কি হবে বলো? এটা হচ্ছে যত জায়গায় ওয়াই আছে তাদের পরিবর্তে 1/y, তাহলে ওয়াই কিউ আছে, সো আমরা বসিয়ে দেবো 1/y কিউ মাইনাস 3 ইন্টু ওয়াই স্কোয়ার আছে, তাহলে আমরা বসাবো কি 1/y এর স্কোয়ার, লাস্টে প্লাস 1 আছে, আর এখানে আছে ওয়াই, তার মানে 1/y, এখানে আছে 1 মাইনাস ওয়াই, তার মানে 1 মাইনাস ওয়াইয়ের জায়গায় কি 1/y। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা জাস্ট এটাকে ক্যালকুলেট করব, জাস্ট ক্যালকুলেট। তাহলে উপরে কি থাকে দেখো, উপরে থাকে 1/y কিউব মাইনাস এটা হবে 3/y স্কোয়ার। তোমাদের সূচক লগারিদম সম্পর্কে আইডিয়া থাকলে এগুলি বুঝতে খুব একটা কষ্ট হবে না, যে 1/y তার মানে ওয়াই স্কোয়ার, আর 3 যেহেতু উপরে গুণ আছে তাই 3 আচ্ছা, আর নিচের এটা 1/y, আর এটাকে একটু লসাগু করি y, এটা হবে কত y মাইনাস 1। ওকে ওকে, এবার আমরা একটা কাজ করি, যে নিচেরটা এটার মতো থাক 1/y ইন্টু নিচে y, আর এখানে হচ্ছে y মাইনাস 1, আর উপরেরটা দেখো আমরা এই ওয়াই কিউব ওয়াই স্কোয়ার, আর এটা নিচে কিছু নেই, তো এটা এগুলোকে লসাগু করতে পারি। তাহলে লসাগু করলে ওয়াই কিউব, আর এরপর আমি আশা করি লসাগু নিয়মটা তোমরা বোঝো সবাই, তো ওয়াই কিউবকে ওয়াই কিউব দ্বারা ভাগ করলে 1 হয়, আর 1 ইন্টু 1 1 হয়, মাইনাস এটা হবে ওয়াই কিউব ভাগ ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই এটা হবে মাইনাস 3y, আর এটা হবে প্লাস ওয়াই কিউব, তাই না? এবার একটা এই পাশে করি, দেখো বাকি ম্যাথটুকু পাশে আশা করি হবে, দেখি। তো সমান সমান দেখো এটা এখন কি করা যায়, এটা 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই কত ছিল, ওয়াই কিউব ছিল, হ্যাঁ ওয়াই কিউব, আর নিচে যেটা ছিল যে উপরে হচ্ছে এরকম ওয়াই কিউব, আর তার নিচে দেখো এটা গুণ অবস্থায় আছে, তাই না? হ্যাঁ, এই যে এই রাশিটা একটু দেখো, এই যে একেবারে নিচে যে 1/y, আর ওয়াই মাইনাস 1 নিচে ওয়াই, তার মানে ওয়াই গুণ হবে, তাই না? তাহলে এটা কী দাঁড়াবে, ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, তাই তো? সেটা লিখি ওয়াই মাইনাস 1 ডিভাইডেড বাই কত ওয়াই স্কোয়ার। এবার দেখো যদি দুইটা ভগ্নাংশ থাকে তাহলে আমরা জানি প্রথম ভগ্নাংশটা ঠিক থাকবে এবং নিচেরটা উল্টে যাবে, তাই না? নিচেরটা গুণ হয়ে উপরে উঠে উল্টে যাবে, তাহলে এটা হবে 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই ওয়াই কিউব ইন্টু উল্টে যাবে, তার মানে ওয়াই স্কোয়ারটা উপরে উঠবে, তার মানে কি ওয়াই স্কোয়ারটা উপরে উঠবে, হ্যাঁ ওয়াই স্কোয়ার উপরে উঠলো এবং ওয়াই মাইনাস 1টা নিচে নামবে, তাহলে ওয়াই মাইনাস 1টা নিচে নামবে। এবার দেখো এখান থেকে কী কাটাকাটি যায়, এটা ওয়াই কিউব এটা ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই কিউব ওয়াই স্কোয়ার কাটলে এখানে কিন্তু একটা ওয়াই থাকে, তাই না? হ্যাঁ ওয়াই থাকে, তাহলে এটা লিখতে পারি 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1, ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1, তাই না? হ্যাঁ, এই যে দেখো লাস্ট লাইনটা দেখা যাচ্ছে এখানে, ওকে দেখা গিয়েছে। তো আমাদের লেফট হ্যান্ড সাইড এইখানে শেষ হলো, লেফট হ্যান্ড সাইডের মানটা কি 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1। এবার আমরা রাইট হ্যান্ড সাইড শুরু করব। ওকে, তো রাইট হ্যান্ড সাইড শুরু করার জন্য আমাদের রাইট হ্যান্ড সাইডে যেটা দেওয়া ছিল সেটা থেকে শুরু করতে হবে। সেখানে দেওয়া ছিল যে আমাদের রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে ছিল যে এফ অফ 1 মাইনাস ওয়াই, তাই না? এফ অফ 1 মাইনাস ওয়াই সমান, তাহলে কী করবো,
প্রত্যেকটা ওয়াইয়ের পরিবর্তে 1 মাইনাস ওয়াই বসিয়ে দেবো। তাহলে প্রথমে আছে ওয়াই কিউব, তার মানে 1 মাইনাস ওয়াই কিউব। দেন আছে মাইনাস 3y স্কোয়ার, তাহলে মাইনাস 3 ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। দেন আছে প্লাস 1, তাহলে দিলাম প্লাস 1। এরপরে নিচে আছে কত, ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই, তাহলে ওয়াই ইন্টু ওয়াই মানে কত 1 মাইনাস ওয়াই, ওয়াই ইন্টু কত আছে 1 মাইনাস ওয়াই, তাহলে 1 মাইনাস ওয়াই, ওয়াই মানে কি, ওয়াই মানে ওয়াই 1 মাইনাস ওয়াই, 1 মাইনাস ওয়াই। ওকে, তো দেখো একটু মিলাতে পারো কেন, যে ফাংশনটা আগে যেই ওয়াইয়ের ফরম্যাটে ছিল সেই প্রত্যেকটা ওয়াইয়ের জায়গাতে আমি 1 মাইনাস ওয়াই জাস্ট রিপ্লেস করে দিলাম। ওকে, এবার আমাদের কাজ সহজ, এবার শুধু আমরা ক্যালকুলেট করব। ওকে, তাহলে দেখো অপরেরটা কি হয়, তারপরে এটা 1 মাইনাস ওয়াই হোল কিউব, তাহলে এটা আমরা সূত্র বসাতে পারি, তাই না? হ্যাঁ, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, দেন মাইনাস বি কিউব, তাই না? হ্যাঁ, এটাই ছিল আমাদের সূত্র, মাইনাস 3 ইন্টু 1 মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এটা দেখো একবারে করি, তোমরা একটু বুঝতে পারো কিনা একটু খেয়াল করো যে 1 মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্রটা কি। দেখো, আচ্ছা ঠিক আছে, এইদিকে একটু লিখে দিই, এটা তোমরা আবার এইভাবে লিখো না, তোমরা এখানে ওই 3 দিয়ে ভিতরের সূত্র অ্যাপ্লাই করবে। তো আমি একটু এখানে শর্টকাট করছি, যে এই 1 মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে ভাঙালে কী হয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? এটা হয়। তো এটার সাথে 3 গুণ আছে, আমি এখন সেই গুণফলটা এখানে লিখবো। তাহলে 3 ইন্টু 1 3, দেন মাইনাস 3 ইন্টু মাইনাস 2y, তাহলে মাইনাস আছে প্লাস 3 দুগুণে 6y, এবং মাইনাস 3 ইন্টু প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না? হ্যাঁ, আর নিচে যেটা আছে যে 1 মাইনাস ওয়াই, তো 1 মাইনাস ওয়াই ইন্টু, আর ভিতরে আছে 1, এই মাইনাসে প্লাসে মাইনাস 1, এবং মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, তাই না? তো দেখো আমাদের নিচের রাশিটা কিন্তু অনেকখানি মিলে গিয়েছে, যদিও পুরোপুরি মিলেনি। দেখো এখানে 1 1 কাটা থাকলো ওয়াই এবং 1 মাইনাস ওয়াই। ওকে, 1 মাইনাস ওয়াই থাকলো। তো আমাদের কি এখানে 1 মাইনাস ওয়াই ছিল না, আমাদের কিন্তু এখানে ছিল ওয়াই মাইনাস 1। হ্যাঁ, দেখো এখানে এটা ছিল কি ওয়াই মাইনাস 1, এই যে ওয়াই মাইনাস 1। তো আমাদের এটার মতো মিলাতে হবে, তাই তো? আচ্ছা, আমরা দেখি এখানে কী করা যায়। তো এবার এখানে একটু খেয়াল করো যে আচ্ছা, এখানে একটা জায়গাতে একটু ভুল হয়েছে, যে এটা ওয়াই স্কোয়ার হবে না। হ্যাঁ, 3 এ স্কোয়ার বি, তার মানে 3 1 স্কোয়ার ইন্টু ওয়াই, তাহলে এটা হবে 3y। ওকে, এটা একটু ভুল হয়েছে, এটা ঠিক আছে, 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। ওকে, বাকিগুলি ঠিক আছে। তাহলে এগুলিকে আমরা একটু সিম্পলিফাই করি। তো দেখো, এই যে সবার প্রথমে আমি ওয়াই কিউবটাকে রাখি, তাহলে এটা লিখলাম মাইনাস ওয়াই কিউব। এরপর আমি ওয়াই স্কোয়ারের টার্মগুলি রাখতে চাই, তাহলে ওয়াই স্কোয়ার, দেখো এখানে আছে মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে আছে প্লাস 3y স্কোয়ার, তাহলে 3 থেকে 1 গেলে 2টা থাকে, তাহলে প্লাস 2y স্কোয়ার, তাই না? হ্যাঁ, তাহলে দেখো ওয়াই স্কোয়ারের টার্মগুলিও চলে গেল। আর এখানে 6y মাইনাস 3y, এই যে দেখো এখানে 6y আর এখানে আছে মাইনাস 3y, তাই না? তাহলে কত হয়, প্লাস 3y। আর কি কিছু থাকে দেখো তো, এটা 1 মাইনাস 3, তাহলে এটা মাইনাস 2। আচ্ছা, এখানে দেখো আমাদের ক্যালকুলেশন কোথাও একটা মিস্টেক হয়েছে, তো সেটা হচ্ছে এই জায়গাটাতে সম্ভবত, যে এখানে 3 ইন্টু 1, তো সেটা ছিল 3, দেন 3 ইন্টু মাইনাস 2y, সেটা ছিল প্লাস 6y, দেন 3 ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে এটা কিন্তু সামনে 3 হবে, তাই না? হ্যাঁ, তাহলে দেখো 3y স্কোয়ার আর 3y স্কোয়ার পুরোটাই কাটা, তার মানে ওয়াই স্কোয়ারের কোনো পার্ট এখানে থাকবে না। ওকে, আরেকটা হচ্ছে এই যে লাস্টে প্লাস 1 ছিল, এটা আমরা লিখতে ভুলে গিয়েছিলাম, তাহলে এটা প্লাস 1। ওকে, এবার ঠিক আছে, তাহলে আসো আমরা প্রসিড করি সামনে।
তো ওয়াই স্কোয়ার কাটা এবং এখানে ওয়াই পেলাম এবং লাস্টে যেটা পাই যে 1 আর 1 হচ্ছে 2 আর এখানে আছে -3। তো 2 - 3 কত? -1। ওকে, তো এবার দেখো আমাদের কিন্তু আসলে অ্যান্সারের সাথে মিলেনি। কেন মিলেনি? কারণ আমাদের নিচে যেটা আছে সেটা আছে 1 - ওয়াই, কিন্তু আমাদের অ্যান্সারে ছিল y - 1, তাই না? আবার ওপরেরটাও মিলেনি, চিহ্নগুলি মিলেনি। তো আমরা এক কাজ করি, ওপর থেকে মাইনাস একটা কমন নিই। মাইনাস কমন নেওয়া মানে কি, যার যে চিহ্ন ছিল তা এখন চেঞ্জ হবে, তাহলে -y³ হয়ে যাবে +y³, তাই না? +3y হয়ে যাবে -3y, -y হয়ে যাবে কত? +1, সরি -1 হয়ে যাবে +1, তাই তো? দেখো মাইনাস দ্বারা গুণ করে আগেরটা পাওয়া যাবে, তাই না? আর নিচ থেকে একটা মাইনাস কমন নিই। আচ্ছা, এটা যদি তোমরা না বুঝতে পারো তাহলে একটু খেয়াল করো, মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়, তাই না? তো দেখো আমি মাইনাসটা সামনে কমন নিয়ে, এই যে 1-এর চিহ্ন ছিল প্লাস, 1-এর চিহ্ন হয়ে গেল মাইনাস, ওয়াইয়ের চিহ্ন ছিল মাইনাস, ওয়াইয়ের চিহ্ন হয়ে গেল প্লাস, তার মানে মাইনাস কমন নিয়ে চিহ্ন পরিবর্তন করে দিলাম। এখন উভয় পক্ষে উপর নিচে মাইনাস মাইনাস কাটা, তাহলে কি থাকলো? y³ - 3y, হ্যাঁ y³ - 3y +1 ডিভাইডেড বাই y ইন্টু y - 1। তো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। এগুলো যদি আগে পিছনে থাকে সেক্ষেত্রে এটা কোনো সমস্যা না। ওকে, হ্যাঁ এখানে 1 সবার প্রথমে ছিল, যে আমাদের লেফট হ্যান্ড সাইড 1 - 3y + y³ আকারে ছিল, তো আমরা সেটা লিখে দিতে পারি চাইলে 1 - 3y, 1 - 3y প্লাস y³ ডিভাইডেড বাই y ইন্টু y - 1। এটা হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে এই তো প্রমাণিত। ওকে, তো আমরা চলে গেলাম পরবর্তী অঙ্কে। তো পরবর্তী অঙ্কটা উদাহরণ 25 থেকে নেওয়া হয়েছে। উদাহরণ 25 মূলত একটা সৃজনশীল প্রশ্ন, তবে এখানে ক নম্বরে দেখাতে বলা হয়েছে যে দুইটা সেট পরস্পর নিশ্ছেদ সেট। তো এটা আমি তোমাদের বলে দেই, তোমরা বাসায় করবে, যে নিশ্ছেদ সেট মানে তাদের তুমি যদি ইন্টারসেকশন নেও সেক্ষেত্রে এটা একটা ফাঁকা সেট বের হবে, অর্থাৎ এরা কোথাও ছেদ করেনি। তো এটা যখন আমি নিশ্ছেদ সেটের সংজ্ঞা পড়িয়েছি তখন বুঝিয়ে দিয়েছিলাম, তাই এখানে আর অঙ্কটা করলাম না। এবং খ নম্বরে একটা পাওয়ার সেটের অঙ্ক আছে। তো পাওয়ার সেটের অঙ্ক এর আগে 2-3টা দেখানো হয়েছে, তাই এখন আর দেখাচ্ছি না। তো যে অঙ্কটা দেখাচ্ছি এটা ছিল গ নম্বরে। গ নম্বরে যে আর অন্যটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে সেটার ডোমেন বের করতে বলেছে। তো এখানে শুধু ডোমেন বের করতে বলা হয়েছে, কিন্তু আমরা কি করব, আমরা ডোমেন এবং রেঞ্জ দুইটাই বের করব এবং আমরা শিখে রাখবো যে কীভাবে ডোমেন এবং রেঞ্জ বের করতে হয়। এবং এই অঙ্কটাকে আমি দুইটা পদ্ধতিতে সলভ করব এবং বলে দেব যে কখন তোমরা কোন পদ্ধতিটা করবে। সব পদ্ধতি সবসময় করা যাবে, কিন্তু আমাদের জন্য সুবিধাজনক যেটা আমরা সেটা নিয়ে কাজ করব। তো দেখো, প্রথমে আমরা একটু কনভেনশনাল ওয়েতে করি, যে একেবারেই জেনারেল ফর্মুলা। তোমার কোথাও যদি অন্যয় বের করতে বলে তাহলে যে সেট দুটা দেওয়া থাকবে, এই যে দেখো এখানে যদিও বি সেট একটা দেওয়া আছে, যদিও এখানে বি সেট একটা দেওয়া আছে, বাট এক্স এবং ওয়াই, এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এ, অর্থাৎ বি সেটের এখানে খুব একটা তাৎপর্য নেই। বি সেটের এখানে খুব একটা তাৎপর্য নেই, তাহলে শুধুমাত্র এ সেট নিয়ে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, তাহলে এটা আমি শর্টকাটে দেখাই, এবং যেখানে কিনা বি সেটের একটা তাৎপর্য থাকে সেখানে গিয়ে আমি তোমাদের লেন্দি প্রসেসটা দেখাবো। এটা শর্টকাটে কীভাবে করবে, তো যে দেওয়া আছে এ বি সি তারপরে আর, এইসব তোমরা লিখে নিবে। আমি জাস্ট অঙ্কটা এখন দেখাই, যেহেতু সময় খুবই কম। আমরা কি করব, একটা ছক তৈরি করব, এর উপরে লিখবে যে এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের বিভিন্ন মান নির্ণয় করে একটা ছক তৈরি করি। তাহলে এই হচ্ছে এক্সের মান আর এই হচ্ছে ওয়াইয়ের মান আমি বের করব। তো এক্স বিলংস টু এ, তাই না? এবং আমরা বলেছিলাম যে ওয়াই সমান সমান এফ অফ এক্স ফাংশনের মধ্যে এক্স হচ্ছে স্বাধীন চলক, তার মানে এক্স আসতেছে কোথা থেকে, এ থেকে। তো এর উপাদানগুলো হচ্ছে স্বাধীন, ওরা ইচ্ছা মতো বসে পড়তে পারবে। তো 4, 5, 6, 7 সবার জন্য প্রত্যেকটা ঘর থাকবে একটা একটা করে। 4, 5, 6, 7-এর জন্য ঘর রাখলাম। তাহলে এটা 4, এটা 5, এটা 6, এটা 7। কিন্তু ওয়াই কি তার ইচ্ছা মতো বসতে পারবে? অবশ্যই না, কারণ ওয়াই হচ্ছে অধীন চলক।
তো অধীন চলক কীভাবে বসবে? এই যে অধীন চলককে বসানোর জন্য একটা শর্ত দেওয়া আছে যে এক্সের সাথে 1 যোগ করে করে ওয়াইয়ের মান বের হবে। তাহলে যোগ করো, 4 আর 1 5, 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 1 কত 8। তো এখন একটু খেয়াল করো যে আমাদের এক্স বিলংস টু এ, তাই আমরা এক্সের উপাদান সব এ থেকে নিয়ে নিলাম, যেহেতু এক্স আবার স্বাধীন চলক তাই ও স্বাধীনভাবে বসে পড়লো। কিন্তু ওয়াইয়ের উপাদান আসছে কীভাবে? এক্সের সাথে 1 যোগ করে করে। বাট এখানে একটা ঝামেলা। কী ঝামেলা? যে ওয়াইয়ের এমন একটা উপাদান আসছে যেটা কিনা 8, যেটা কিনা এতে ছিল না। কিন্তু আমাদের তো বলছে যে ওয়াই বিলংস টু এ, তাই না? এক্স এ থেকে আসবে ঠিক আছে, বাট ওয়াইও কিন্তু এ থেকে আসবে। কিন্তু এ থেকে 8 উপাদান বলে কিছু আছে নাই। তার মানে এই 8, এই ওয়াইয়ের মান 8 হতে পারবে না। তার মানে এই অন্যর মধ্যে 7 8 যে ক্রমজোটটা সেটাও থাকতে পারবে না, কারণ এই 8 প্রডিউস করছে কে? এই 7। এই 7 ছিল বলে এই 8 হয়েছে, তাই না? তো এই 8 যেহেতু থাকতে পারবে না, 7 কেউ থাকতে দেবে না। সুতরাং আমরা লিখতে পারি আর অন্য এটা হবে আমাদের এই প্রথম 3টা ক্রমজোট। তাহলে ক্রমজোটগুলো কী কী? এক্স ওয়াই আকারে লেখা হয় না? এই যে এখানে অলরেডি লেখা আছে এক্স ওয়াই আকারে ক্রমজোটগুলিকে লেখা হয়। তাহলে আমরা সেভাবে লিখে দিই। এটা হবে 4 5, পরেরটা হবে 5 6, আর পরেরটা হবে কি 6 7। এই তো, তাহলে আমরা রিলেশনটা বের করতে পারলাম। এখন আমাদের ডোমেন আর এবং রেঞ্জ আর বের করতে হবে। তো ডোমেন আরকে নর্মালি ডোম আর বলা হয়। ডোম আর হচ্ছে দেখো এই ক্রমজোড়ের প্রত্যেকটা ক্রমজোড়ের প্রথম উপাদান। তাহলে দেখো 4 5 6, তাহলে নিলাম আমি 4 5 এবং 6। আর যদি রেঞ্জ বের করতে যাই, রেঞ্জ কি? দ্বিতীয় উপাদান। তাহলে দেখো দ্বিতীয় উপাদান কি আছে? 5 6 7। তাহলে রেঞ্জ হচ্ছে কত? 5 6 এবং 7। এই তো আমরা এভাবে ছক করে খুব ইজিলি কোনো একটা অন্বয় বের করতে পারি এবং সেই অন্বয়ের ডোমেন ও রেঞ্জ বের করতে পারি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাই। দেখো 10 নম্বর অঙ্কটা তুলেছি তোমাদের অনুশীলনী 2.2 থেকে। এখানে এ আর বি দুইটা উপাদান দেওয়া আছে এবং বলা আছে যে এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু বি। তার মানে এখন কিন্তু এক্স ওয়াই দুইটা উপাদানই এ থেকে আসবে না, এমন না, তাই না? এক্স আসবে এ থেকে এবং ওয়াই আসবে বি থেকে ক্রমজোড়ের। এবং আরেকটা সম্পর্ক দেওয়া আছে যে এক্স গ্রেটার দেন ওয়াই, এই সম্পর্ক বিবেচনায় তুমি অন্যয় বের করো। তাহলে এবার আমি ইন জেনারেল ফর্মেটটা দেখাচ্ছি যে আমরা অন্যয় কীভাবে নির্ণয় করি। আমাদের যেই দুইটা সেট দেওয়া থাকবে আমি তাদের ক্রস গুণফল নিব। তাহলে এ ক্রস বি নিলাম, এ ক্রস বি। আমরা অলরেডি ক্রস গুণফল সম্পর্কে জেনেছি 3 4 ক্রস 2 4, তাই না? তাহলে এটার ক্রস গুণ কী হবে বলো? এটা হবে 3 2, দেন 3 4, এরপরে 4 2 আর কত 4 4। হ্যাঁ, এবার একটু খেয়াল করো যে আমাদের সেই সব ক্রমজোড়গুলিকে নিব যেখানে এক্স এর মান ওয়াই এর চেয়ে বড়। তাহলে বলো তো এটা কি আসবে? হ্যাঁ, এটা আসবে, কারণ এক্স এর মান দেখো 3 আর ওয়াই এর মান 2, তাহলে এটা বড়, তাই না? এটা কি আসবে? না, এটা আসবে না, কারণ এক্স এর মান ওয়াই এর চেয়ে ছোট। এটা আসবে? হ্যাঁ, এটা আসবে, কারণ এক্স এর মান ওয়াই এর চেয়ে বড় হয়েছে। এটা কি আসবে? না, ওইটাও আসবে না, কারণ এখানে এক্স আর ওয়াই এর মান সমান। তাহলে আমরা লিখতে পারি সুতরাং আমাদের যে অন্যয় আর সেটা মূলত 3 2, আরেকটা হচ্ছে 4 2। এই তো আমাদের এটাই হচ্ছে নির্ণয় অন্যয়। এখন এটা যদি ডোমেন রেঞ্জ বের করতে বলে তাহলে ডোমেন হচ্ছে 3 4, রেঞ্জ হচ্ছে কি 2 2, দুইবার হবে না, যেহেতু সেট, যেহেতু ডোমেন এবং রেঞ্জ হচ্ছে সেট, তাই শুধুমাত্র একবার হবে 2। ওকে, তো এরপরে পরবর্তী অঙ্কটি নেওয়া হয়েছে তোমাদের বইয়ের 13 নম্বর অঙ্ক। তো 13 নম্বর অঙ্কে কী বলা আছে যে এফ ও ওয়াই সমান এই ফাংশনটা যদি হয় সেক্ষেত্রে কে এর কোন মানের জন্য এফ ও -2 0 হবে। তো এই অঙ্কটা আমি বাছাই করেছি এই কারণে যে আমরা এখানে দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে ফাংশনের মান বসানো, আরেকটা হচ্ছে ওই অজানা রাশির মান নির্ণয়। সেক্ষেত্রে একসাথে দুইটা হয়ে গেল। ওকে, তো ফাংশনের মান বসানো মানে কি? এর আগে অলরেডি একটা অঙ্ক দেখানো হয়েছিল যে আমরা বলেছিলাম যে ফাংশন অফ যা দেওয়া থাকবে আমরা এক্স বা ওয়াইয়ের পরিবর্তে ঠিক তা কী করবো? সাবস্টিটিউট করে দেব। ওকে, তাহলে ওয়াই কিউব আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সুতরাং
বা এখানে এফ অফ মাইনাস টু, এখানে এফ অফ মাইনাস টু, এফ অফ মাইনাস টু মানে কি ওয়াই কিউব, তো এর পরিবর্তে হবে মাইনাস টু হোল কিউব, দেন প্লাস কে ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে কে ইন্টু মাইনাস টু স্কোয়ার, মাইনাস ফোর ইন্টু ওয়াই, তাহলে মাইনাস ফোর ইন্টু মাইনাস টু, আর দেন মাইনাস এইট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা হবে মাইনাস এইট, এটা 2 দুগুণে 4, তাহলে প্লাস ফোর কে, আর এটা প্লাস এইট মাইনাস এইট সমান সমান প্লাস এইট মাইনাস এইট কাটা, তাহলে কি থাকলো ফোর কে মাইনাস এইট, তাই না? ফোর কে মাইনাস এইট। এখন প্রশ্ন মতে এই যে এফ অফ মাইনাস টু এর মান কি 0 হবে না? হ্যাঁ, তো এবার তোমরা লিখবে যে প্রশ্ন মতে এই যে ফোর কে মাইনাস এইট সমান সমান 0, বা এখানে বা লিখো, বা ফোর কে সমান সমান এইট, বা কে সমান সমান কত হবে, এইট ডিভাইডেড বাই ফোর সমান সমান কত, টু। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। ওকে, তো এরপরে দেখো আমরা বইয়ের 15 নম্বর অঙ্কটা নিচ্ছি। এটাও আরেকটা ফাংশনের অঙ্ক এবং যে কোনো পরীক্ষার জন্য, স্পেশালি বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের অঙ্ক বোর্ড পরীক্ষায় আসে। তো এটা আমরা কীভাবে সলভ করব? একেবারে আগের নিয়ম, যে নিয়ম শিখেছি, যে এফ অফ এক্স যা দেওয়া আছে এবং আমাদের এফ অফ যা বের করতে বলা হয়েছে, আমরা এক্সের পরিবর্তে জাস্ট সেটা বসিয়ে দেবো। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের এটার মান বের করতে বলছে, এই পুরো রাশিটা, তাই না? তো পুরো রাশিটার মধ্যে উপরেও ফাংশন নিচেও ফাংশন। তো আমরা যদি এই পুরো রাশি নিয়ে কাজ করি, উপরে ফাংশন নিচেও ফাংশন, আবার প্লাস ওয়ান আবার মাইনাস ওয়ান, এগুলো বসাতে আমাদের খুব বেশি হিজিবিজি হয়ে যেতে পারে। তাই আমরা একটা কাজ করি, যে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এটার মানটা আগে একটু বের করে নিই, দেন এটার মান উপরে নিচে বসাই দেবো, তাহলে একটু সহজ হবে। তো আমরা ওইভাবে করি। আমাদের এফ অফ এক্স যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে, তো আমরা শুরু করব ডিরেক্ট এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে। তো লিখবে সুতরাং এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে কি বলেছিলাম যে এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার আর বাইরে মাইনাস ওয়ান। তাহলে এটা কি হবে? এটা উপরে হবে টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, নিচে হবে টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার আমরা একটু লসাগু করতে পারি এখানে। তাহলে এক্স স্কোয়ার আর উপরে থাকবে কি বলো, টু প্লাস এক্স স্কোয়ার, নিচে লসাগু করলে হবে এক্স স্কোয়ার, উপরে থাকবে কত, টু মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো যেহেতু দুইটা ভগ্নাংশ, তাই আমরা জানি যে প্রথমটা ঠিক থাকে এবং নিচেরটা উল্টে যায়, তাই না? হ্যাঁ, তো টু প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু উপরে এক্স স্কোয়ার এবং নিচে টু মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এবার এই যে উপরের এক্স স্কোয়ার নিচের এক্স স্কোয়ার কাটা, তাই না? হ্যাঁ, তাহলে কি থাকলো, টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস এক্স স্কোয়ার। এটা মূলত কার মান? এটা কিন্তু ছিল মূলত এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান। এবার আমরা আমাদের মূল যেই রাশি, এই যে মূল যেই রাশি অর্থাৎ এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে যাব। তো আমরা এবার এখানে মান বসাই, দেখি এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কোনটা? এইটা, তাহলে এটা প্লাস ওয়ান। সুতরাং এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার তার মান কত, টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে রইল টু প্লাস এক্স স্কোয়ার, নিচে টু মাইনাস এক্স স্কোয়ার, তার সাথে প্লাস ওয়ান, এবং তার নিচে কী হবে, সেই সেম জিনিস টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস এক্স স্কোয়ার, তার সাথে মাইনাস ওয়ান। ওকে, এবার আমরা এটা থেকে আরেকটা লাইন করি। দেখো এখানে সমান 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 দিয়ে আমরা এই যে টু মাইনাস এক্স স্কোয়ার এটাকে লসাগু ধরতে পারি। তাহলে টু মাইনাস এক্স স্কোয়ার, এবং আশা করি এই লসাগুটা তোমরা সবাই বোঝো যে আমি টু মাইনাস এক্স স্কোয়ারকে টু মাইনাস এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব
এই যে এই 2 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা এবং ওপরেরটার সাথে গুণ করবো, তাহলে দেখো এটা কাটা, তাহলে কি থাকলো 2 প্লাস এক্স স্কোয়ার, দেন প্লাস এখানে যেহেতু কেউ নেই তাহলে এটার সাথে সরাসরি গুণ, সেটা কি 2 মাইনাস এক্স স্কোয়ার। নিচেও সেম, যে 2 মাইনাস এক্স স্কোয়ার আমি লসাগু নিলাম এবং উপরে থাকলো 2 প্লাস এক্স স্কোয়ার এবং মাইনাস, অবশ্যই মাইনাস দিলে ব্র্যাকেট দিবে 2 মাইনাস এক্স স্কোয়ার, 2 মাইনাস এক্স স্কোয়ার। তো আশা করি এই ধরনের লসাগুগুলি তোমরা বোঝো, তাই খুব একটা এক্সপ্লেন করলাম না, তবে যদি না বোঝো সেক্ষেত্রে অবশ্যই জানাবো। তাহলে আবার সে আমাদের একই কথা যে এখানে দুইটা ভগ্নাংশ আছে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, একটু সিম্পলিফাই করি। আচ্ছা, এইখানে মাঝখানে একটা গুণ চিহ্ন হবে, ধরে নাও, দাগটা যদি বড় দিয়ে ফেলেছি, একটু সিম্পলিফাই করে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা, তাহলে 2 এর 2 কত 4, তাহলে উপরে থাকলো 4 আর নিচে 2 মাইনাস এক্স স্কোয়ার, 2 মাইনাস এক্স স্কোয়ার। আর নিচের ভগ্নাংশটা এই যে 2 মাইনাস এক্স স্কোয়ার, এটা তো নিচে, এটাকে উপরে চলে যাওয়ার কথা না, তো উপরে চলে গেল 2 মাইনাস এক্স স্কোয়ার। আর এইটা দেখো কি হয়, এই যে 2 আর এই যে মাইনাসে প্লাসে মাইনাস 2, তাহলে কিন্তু এই 2, এই যে দেখো এই 2 আর এই 2 কিন্তু কাটা, আর এই যে এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, এটা কিন্তু 2 এক্স স্কোয়ার, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 2 এক্স স্কোয়ার। এবার দেখো এই যে উপরে 2 মাইনাস এক্স স্কোয়ার, নিচে 2 মাইনাস এক্স স্কোয়ার, টোটালটা কাটা থাকে কি 4/2 এক্স স্কোয়ার, তাহলে 4কে যদি আবার 2 দ্বারা কাটি, উপরে থাকে 2, তাহলে 2/x স্কোয়ার সমান সমান 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান বা অ্যান্সার। ওকে, এখানে আমি খুব সহজ একটা অঙ্ক নিয়েছি তোমাদের বইয়ের 17 নম্বর অঙ্ক। তো এটা বলা আছে যে এই যে একটা অন্যয় দেওয়া আছে আমাদের ক্রমজোড় আকারে, তো সেটা থেকে ডোমেন এবং রেঞ্জের মান বের করতে বলা হয়েছে। ওকে, তাহলে আমরা ডোমেন এবং রেঞ্জের মান কীভাবে বের করি? বলেছিলাম যে প্রথম দিকের যে উপাদান সেগুলো হচ্ছে ডোমেনের মান এবং দ্বিতীয় দিকের উপাদান হচ্ছে রেঞ্জের মান। তাহলে আমরা একেবারে ইজিলি অঙ্কটা করতে পারি। ডোম এস সমান এবং ডোমেন রেঞ্জ অবশ্যই একটা সেট, তাহলে ডোম এস কী হবে? -2 -1 0 1 2, এই যে প্রথম উপাদান নিয়ে নিলাম সব, তাহলে -2 -1 0 1 2 হচ্ছে ডোম এস, আর এই রেঞ্জ এস কী হবে বলো? রেঞ্জ এস হবে এই যে 4 1 0 1 4, কিন্তু দেখো 4 1 0 এরপরে কিন্তু আবার 1 রিপিট, আবার 4 রিপিট, তাহলে ওগুলি কি হবে? রিপিট হয় সেটের মধ্যে, রিপিট হয়, তাহলে কী হবে? 4 1 0। সো 4 1 0 হচ্ছে এই অন্যয়ের ক্ষেত্রে রেঞ্জ। ওকে, এরপরে যে অঙ্কটা দেখবো যে 18-এর খ নম্বর, এটা এই অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, যে এই ধরনের অঙ্ক বোর্ডে অনেক আসে। আচ্ছা, আমরা এটা একটু ভালো মতো খেয়াল করি এবং এটা আমরা শর্টকাট পদ্ধতিতে করব। শর্টকাট পদ্ধতি কোনটা? যে একটু আগে যেই অন্যটা বের করেছিলাম, মাত্র দুইটা করে উপাদান ছিল, সেখানে আমরা কি করলাম? ক্রস গুণ করলাম, তাই না? হ্যাঁ, সেখানে ক্রস গুণ করে দেন দেখলাম কোনগুলি মিলে এবং কোনগুলি মিলে না। কিন্তু এখানে আমরা সেটা করব না। কেন করব না? তার উত্তর হচ্ছে, দেখো এখানে এক্স আর ওয়াই দুইটাই হচ্ছে বিলংস টু সি, তাই না? হ্যাঁ, তাহলে একটা বিলংস টু এ আর একটা বিলংস টু যদি বি হয়, তাহলে আমরা কী করতাম? এ বিকে ক্রস গুণ করতাম। তাহলে দুইটাই যদি বিলংস টু সি হয়, তাহলে কি বোঝা যাচ্ছে যে আমরা আসলে সিকে সি দ্বারা ক্রস গুণ করব, তাই না? এখন তুমি একটু খেয়াল করো, সি এর উপাদান কয়টা? 1 2 3 4 5, টোটাল 5টা উপাদান সি এর। এখন তুমি বলো, 5টা উপাদান যদি আমরা এই 5টা উপাদানকে 5টা উপাদান দিয়ে ক্রস গুণন করি, সেক্ষেত্রে এখানে টোটাল 25টা ক্রমজোড় পাওয়া যাবে। তো এত বড় ক্রস গুণ করা কি আসলে ঠিক হবে? এত বড় ক্রস গুণ করলে ভুলের সম্ভাবনা থাকে, সময়ও চলে যাবে, সব দিকেই ক্ষতিগ্রস্ত হবে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের শর্টকাট পদ্ধতিতে করতে পারি, এবং সেটা কিন্তু বইয়ের পদ্ধতি, এমন না যে শর্টকাট নিজের আবিষ্কৃত। ওকে, তাহলে শর্টকাটের জন্য বইয়ে কীভাবে লেখা থাকে সেটা উদাহরণ দেখে লিখে নিবা, আমি শুধু অঙ্কটা করে দিচ্ছি। আমরা কি করতাম? একটা ছক, তাই না? হ্যাঁ, একটা ছক করতাম, এবং যেহেতু এখানে y = 2x,
অর্থাৎ ওয়াইটা হচ্ছে এক্সের একটা ফাংশন, তার মানে এক্স স্বাধীন চলক, তাই এক্স সব উপাদান হবে। তাহলে এখানে লিখলাম এক্স, এখানে লিখলাম ওয়াই, এক্সের সব উপাদান হবে। এক্স কার থেকে আসবে? সি থেকে। তাহলে সি কত? -1 0 1 2 3। কয়টা উপাদান? 5টা। তাহলে আমি 5টা ঘর করে নিই। তাহলে এটা হচ্ছে -1 0 1 2 এবং 3। এরপরে আমরা ওয়াই সমান 2x, এই অনুযায়ী ওয়াই মান আসবে, তাহলে 2 × x, তাহলে এটা -2, 2 × x, এটা 0, এটা +2, এটা 4, এটা কিন্তু 6। এবার তুমি দেখো যে এই যে ওয়াই যে মান, ওয়াইয়ের মানগুলিও কিন্তু সি থেকে আসবে, তাই না? কিন্তু সি উপাদানে কি এই যে 4 আর 6 আছে? সরি, সি সেটে কি 4 এবং 6 নামে কোনো উপাদান আছে? নাই কিন্তু। এবং সি সেটে কিন্তু আরও একটা উপাদান যেটা -2, সেটাও নেই, তাই না? তাহলে দেখো কতগুলি ক্রমজোড় আমাদের এখানে বাদ পড়ছে, কতগুলি ক্রমজোড় এখানে বাদ পড়ছে, তাই তো? তো এতগুলিকে আমরা বাদ দিয়ে বাকিটা নিয়ে আমরা অন্বয় গঠন করবো। অন্বয়ের নাম ছিল এফ। এফ সমান কত? এই যে এই 0 0 ক্রমজোড় হবে, 0 0 ক্রমজোড়টা হলো এবং 1 2 ক্রমজোড়টা হলো, তাহলে 1 2 ক্রমজোড়। তাহলে দেখো আমরা প্রায় 1.5 পৃষ্ঠার ম্যাথ আমরা কিন্তু ছোট্ট একটা জায়গায় করে ফেলতে পারছি। তো তোমরা যদি এই যে একটু লিখে নাও যে এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের বিভিন্ন মান নির্ণয় করে একটা ছক তৈরি করে দেওয়া আছে, এসব কিছু জিনিস যদি লিখে নাও, তারপরেও তোমাদের খুব একটা জায়গা লাগবে না। তাহলে এটার ডোমেন এবং রেঞ্জ এখন বের করে ফেলি। তাহলে ডোম এফ সমান কত? প্রথম উপাদান 0 1, আর রেঞ্জ এফ সমান কত? রেঞ্জ এফ হচ্ছে দ্বিতীয় উপাদান, তাহলে কত? 0 1 2। এই তো এটাই ছিল আমাদের অন্বয় থেকে ডোমেন রেঞ্জ নির্ণয়ের পদ্ধতি। তো যে কোনো ধরনের অন্বয় তুমি কিন্তু এই ছক পদ্ধতিতে করতে পারবে, সেটা ছোট হয়ে আসবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা ক্রস গুণন দিয়েও করি, ওটাও একটা নিয়ম। ওকে, আমরা এই অধ্যায়ের লাস্ট প্রবলেমে চলে এসেছি। তো এর আগে আরও 2টা সৃজনশীল দেওয়া ছিল, যেগুলি খুব একটা ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হয় না, এবং যদি পরীক্ষায় আসেও তো ওগুলো একটু সহজ, ওগুলি তোমরা পারবে। এখানে এটা নিয়েছি কেন? এখানে হচ্ছে পুরোটাই ফাংশনের ওপর, তো ফাংশন সম্পর্কে সবারই মোটামুটি আইডিয়া একটু কম থাকে, তাই আমি এটা নিয়েছি। আচ্ছা, তো ক নম্বর দেখো, এফ অফ -1/2 নির্ণয় করতে বলেছি। তাহলে আমাদের এফ অফ এক্স কিন্তু দেওয়া আছে 4x - 7/2x - 4। তাহলে -1/2 কী হবে? জাস্ট এক্সের জায়গায় -1/2টা বসে যাবে। তাহলে এফ অফ -1/2 সমান হচ্ছে 4x ছিল, তাইলে 4 × -1/2, দেন -7, নিচে 2x ছিল, তাহলে 2 × -1/2, দেন -4। তাহলে দেখো এটা কত হয়? 4 × -1/2 কত হয়? 4 / 2 -2, তাহলে -2 -7, আর এটা কি হয়? -1 -4। তাহলে কী রইল? উপরে -9, নিচে -5। এবার উপর নিচে মাইনাস মাইনাস কাটা, 9/5। এটাই হচ্ছে আমার ক নম্বরের অ্যান্সার। এবার আমরা খ নম্বর করি। এটা হচ্ছে ক নম্বর বলেছে, দেখো f of x + 2 ডিভাইডেড বাই f of x - 1। তাহলে f of x এর মান কী দেওয়া আছে? 4x - 7/2x - 4। তাহলে f of x + 2, অর্থাৎ আমরা একটু তুলে নিই অঙ্কটা। f of x + 2 ডিভাইডেড বাই f of x - 1, এটার মান আমাদের বের করতে হবে, তাই তো? তো এটার মান আমরা বের করি। f of x এর মান কত ছিল যেন? 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4 প্লাস 2। বুঝতে পেরেছো? f of x এর সাথে +2, এই যে f of x + 2, দেন f of x এর সাথে -1, তাহলে f of x উঠাই, 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4 আর -1। এই তো হয়ে গেল। এবার আমরা সেই চিরচেনা লসাগু করি। তাহলে 2x - 4, আমি ধরে নিচ্ছি এই লসাগুলি তোমরা পারো, এগুলি বারবার এক্সপ্লেন করার কিছু নেই। তো এখানে থাকবে হচ্ছে 4x - 7 প্লাস 4x - 8, আর এটা হবে 2x - 4, এটা হবে 4x - 7
আর যেহেতু মাইনাস আছে তো আমরা একবার লিখব, আমরা একবারে মাইনাস দ্বারা গুণ করে দিতে পারি, অথবা আমরা এইভাবে লিখতে পারি চলে যে মাইনাস 1 দ্বারা 2x-4কে গুণ করবো, তাহলে 2x-4ই থেকে গেল, তাই না? হ্যাঁ। এবার দেখো, এবার আমি আর ভগ্নাংশটাকে উল্টিয়ে দেখাচ্ছি না। যদি উল্টাই তাহলে দেখো 2x-4, এই 2x-4 উপরে যাবে, তাহলে উপরে নিচে কাটা, আর এটা নিচে থেকে যাবে, তার মানে এটা উপরে এটা নিচে। আমি এত আর ভাঙিয়ে দেখাচ্ছি না, এগুলো ভাঙায় দেখায় না সবসময়। তো এখানে দেখো 4x আর 4x কত, 8x, তাহলে এই হচ্ছে 8x, আর -7 -8 কত, -15 ডিভাইডেড বাই 4x - 2x, এটা হচ্ছে 2x, আর এই জায়গায় -7 -7 +4 সেটা কত, -3। তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার, খ নম্বরের এটাই অ্যান্সার। ওকে, এবার আমরা গ নম্বরটা করি। গ নম্বরে বলেছিল যে দেখাও যে, দেখো গ নম্বরে কী বলেছে, দেখাও যে f(y) = x। তাহলে আমাদের যেটা দেওয়া আছে যে y = এই ফাংশনটা, তাই না? আমরা এটা ধরে কাজ শুরু করবো। y = 4x - 7/2x-4, তাহলে এটা ধরে কাজ শুরু করি। y = 4x - 7/2x-4। এখান থেকে আমরা x এর মানটা বের করে নিয়ে আসবো এবং সেই x f(y) এর সমান হয় এটা দেখাই দেবো, তাই তো? আমাদের এটা কিন্তু দেখাতে বলা আছে, তাই না, যে f(y) এর সমান হবে x। তাহলে x আগে বের করি, দেন f(y) বের করবো, অথবা কেউ চাইলে f(y)টাও আগে বের করতে পারো। তো আমি x আগে বের করছি। আমরা একটা কাজ করি, এই নিচের রাশিটা দিয়ে এই পাশে গুণ করে দিই, তাহলে এটা কি হয়, 2xy - 4y = হবে হচ্ছে 4x - 7। বা এবার আমরা যেহেতু x এর মান বের করতে চাই, তাই x এর পার্ট সব এক পাশে নিয়ে আসি। 2xy - 4x, আর এই 4yটা ডানে নিয়ে যাই, তাহলে 4y - 7, তাই তো? এবার আমাদের যেহেতু x এর মান লাগবে, তাই x কমন নিলাম। x কমন নিলে কী থাকে বলো, 2y - 4 = কত, 4y - 7। সুতরাং x = কত হবে, এই 4y - 7 ডিভাইডেড বাই 2y - 4। এই তো আমরা x এর একটা মান পেলাম। এবার আমরা দেখব যে f(y) এর মান সেম হয় কিনা। তাহলে দেখো, f(x) দেওয়া ছিল 4x - 7/2x-4। তাহলে এবার আমরা f(y) বের করি। f(y) মানে কি, x এর পরিবর্তে y, তাহলে এটা হবে 4y - 7 ডিভাইডেড বাই 2y - 4। এবার একটু খেয়াল করে দেখো যে এই যে f(y) এর যেই মান আর এই যে x এর যেই মান, এরা কিন্তু হুবহু সমান। দেখো, এই যে f(y) এর মান এবং এই যে x এর মান, এরা কি হুবহু সমান। তাহলে সুতরাং বলতে পারো y = কত, f(x). এই তো প্রমাণিত বা দেখানো হলো। তো এরই মাধ্যমে আমাদের সেট ও ফাংশনের লেকচারটা পুরো শেষ হলো। এর বাইরে যত অঙ্ক আছে সবগুলো তোমরা করবে এবং বেশি বেশি প্র্যাকটিস করবে। তো এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য সবাইকে ধন্যবাদ।